আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মমিনা সুরক্ষী তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে কথা বলবো। তো সেই বাংলা সাবজেক্টের যে ব্যাকরণ যে অংশটি আছে সেখান থেকে আজকে আমরা পাঠদান করব। তো প্রথমেই আমি তোমাদের বলে নিচ্ছি যে আমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে ব্যাকরণের যে বিষয়গুলো আমরা পড়েছি সেই বিষয়গুলোরই কিন্তু পুনরাবৃত্তি নবম দশম শ্রেণীতে। পার্থক্য শুধু এতটুকুই যে আমরা যখন 6, 7 কিংবা 8-এ যখন আমরা পড়েছি তখন আমরা হয়তোবা কোনো একটা বিষয়ের কিছু অংশ পড়েছি এবং বাকি যে বিস্তারিত যে অংশ সেইগুলো আমরা নবম দশম শ্রেণীতে পড়ব। আর আরও একটি বিষয় তোমাদেরকে সাথে আমি পড়ানোর আগে বলে নিতে চাই, সেটি হচ্ছে যে নবম দশম শ্রেণীতে বর্তমানে যে ব্যাকরণ এবং নির্মিতির যে বইটি করা হয়েছে সেটি কিন্তু আমাদের আগের যে ব্যাকরণের যে বইটি ছিল সেটি থেকে কিন্তু কিছুটা ভিন্ন। আর ভিন্নতার বিষয়টি হচ্ছে এরকম যে আমাদের আগের যে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটি ছিল সেটি ছিল কিন্তু সংস্কৃত ব্যাকরণের আদলে গড়া। সে কারণে সেখান থেকে আমরা এখন যে ব্যাকরণ বইটি যে পাচ্ছি সেই বইটি কিন্তু করা হয়েছে আমাদের বাংলা ব্যাকরণের যে নিয়ম সেটির আদলে। তো এখানে দেখা যাবে যে কিছুটা তোমরা হয়তো বিভ্রান্তিতে পড়তে পারো। তোমরা যদি ওই আগের নবম দশম শ্রেণী এবং বর্তমানের যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটি তোমরা যদি তুলনামূলকভাবে তোমরা দেখো তাহলে তোমাদের কাছে কিছুটা বৈসাদৃশ্য তোমাদের লাগতে পারে, অর্থাৎ তোমাদের কাছে মনে হতে পারে যে দুটোর মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। হ্যাঁ, ভিন্নতা রয়েছে। আর সেই ভিন্নতার বিষয়টি হচ্ছে এরকম যে আগের বইটি ছিল সংস্কৃত ব্যাকরণের নিয়মে করা এবং বর্তমানে যে বইটি করা হয়েছে সেটি হচ্ছে আমাদের বাংলার যে ব্যাকরণ, বাংলা ভাষার যে ব্যাকরণ সেটির আদলে সেটির নিয়ম মেনে করা হয়েছে। তো যাই হোক, আমি আজকে যে বিষয়টি নিয়ে তোমাদেরকে পড়াবো সেটি হচ্ছে শব্দ গঠনের উপর আমি ক্লাস নিব। তো তোমরা ইতিমধ্যেই তোমরা পূর্ববর্তী ক্লাসে তোমরা জেনেছো যে তৈরি হয়, অর্থাৎ সন্ধি দিয়ে আমরা শব্দ তৈরি হয়, সন্ধি দিয়ে আমরা শব্দ তৈরি করি, আমরা সমাস দিয়ে আমরা শব্দ পাই, আমরা প্রত্যয় দিয়ে আমরা শব্দ পাই। এছাড়াও আমরা আরও একটি বিষয় দিয়ে আমরা শব্দ তৈরি করি, সেটি হচ্ছে উপসর্গ দিয়ে শব্দ গঠন। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে উপসর্গ দিয়ে শব্দ গঠন। আমি পাঠ শিরোনামটি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা তোমাদের খাতা। যোগ এবং তার। এখন এই জানা শব্দের সঙ্গে অ, যোগ শব্দের সঙ্গে অভি এবং তার শব্দের সঙ্গে যে বে, এই যে অ, অভি, বে, এই যে তিনটি শব্দাংশ আমরা পেলাম, এই শব্দাংশগুলোই হচ্ছে আসলে উপসর্গ। তো অনেক সময় দেখা যায় কি যে একটি শব্দের শুরুতে একাধিক উপসর্গ থাকতে পারে। তো সেটি কীরকম দেখো, আমি যদি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই তাহলে এরকম হবে। সম্প্রদান। সম্প্রদান একটি শব্দ, সেই শব্দটি মূল শব্দটি হচ্ছে আসলে দান। এখানে মূল শব্দটি হচ্ছে কি দান। তো এই দান শব্দের আগে লক্ষ্য করে দুটো উপসর্গ কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং সেটি কি কি, একটি হচ্ছে তোমার সম আর আরেকটি হচ্ছে তোমার প্র। এই সম এবং প্র, এখানে দুটো উপসর্গ এই দান শব্দটির শুরুতে এসেছে। আবার আমরা যদি আরেকটি উদাহরণ আমরা বিশ্লেষণ করি তাহলে এইভাবে হবে যে আমরা একটি শব্দ আছে বিনির্মাণ। এই বিনির্মাণ শব্দটিতে দুটো উপসর্গ আছে। এখানে আসলে মূল শব্দ কোনটি? এখানে মূল শব্দ হচ্ছে মান। এই মান শব্দটির আমরা দেখি যে এখানে মূল শব্দ হচ্ছে মান। এখানে মান বানান হচ্ছে ময়াকার দন্তন। তো এই মান মূল শব্দটির সাথে এখানে দুটো উপসর্গ যোগ হচ্ছে। সেটি কি কি? একটি হচ্ছে তোমার বি, একটি উপসর্গ, আরেকটি উপসর্গ হচ্ছে নির। এই বি এবং নির দুটো উপসর্গ যোগ হয়ে
মানের সঙ্গে যুক্ত হয়ে এই বিনির্মাণ শব্দটি তৈরি হয়েছে। আমরা আরেকটি ব্যাপারে তোমরা লক্ষ্য রাখবে যে বানানটা খেয়াল করো, আমি মূল শব্দটি যখন লিখেছিলাম তখন সেখানে দন্তন ছিল, আবার আমি যখন বিনির্মাণ শব্দটি যখন লিখলাম তখন কি হয়ে গেল, এখানে মূর্ধন্য হয়ে গেল, দন্তনটা মূর্ধন্য হয়ে গেল। এটা হয়েছে আসলে আমরা দেখি যে দত্তবিধান নিয়মে এই রেফের পরে আমরা জানি যে রয়ের পরে কি হয়, মূর্ধন্য হয়, সেই নিয়ম অনুসারে কিন্তু হয়েছে। তো যাই হোক, এখানে আমরা যে মূল যে আমাদের আলোচনা সেটি হচ্ছে উপসর্গ। তো এই বিনির্মাণ শব্দে আমি আগেও বলেছি যে মূল শব্দটি কি, মান, এবং সেই মান শব্দটির সাথে কয়টি উপসর্গ যুক্ত হয়েছে, 2টি উপসর্গ যুক্ত হয়েছে। সেটি কি কি, একটি হচ্ছে বি এবং আরেকটি হচ্ছে নির। এখন এই যে উপসর্গ আমরা পেলাম, এই উপসর্গের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। এই যে আমাদের নির বলো, বি বলো, সম বলো, প্র বলো, এইগুলোর কিন্তু আলাদাভাবে তাদের নিজস্ব কোনো অর্থ নেই। এবং ওরা কি করে, ওরা অন্য একটি শব্দের পূর্বে বসে ওরা নতুন নতুন শব্দ তৈরি করে। এজন্যই কিন্তু বলা হয় যে উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থের দোতনা তৈরির ক্ষমতা আছে, অর্থাৎ নতুন নতুন শব্দ তৈরির ক্ষমতা আছে। আর এই উপসর্গ আমাদের যে বাংলা ভাষায় আছে প্রায় অর্ধশতাধিক, অর্থাৎ 50টিরও বেশি উপসর্গ আমাদের বাংলা ভাষায় আছে। এবার আসি আমরা উপসর্গের কাজ নিয়ে। আমরা আগেই বলেছি যে উপসর্গের নিজের কোনো অর্থ নেই, তাহলে সে কী কাজটি সে করে, তার কাজ হচ্ছে নতুন নতুন শব্দ তৈরি করা। অর্থাৎ উপসর্গের যে প্রধানতম কাজ সেটি হচ্ছে সে নতুন নতুন শব্দ তৈরি করে। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলি তাহলে এভাবে বলবো যে সম যোগ বাদ, এখানে বাদ শব্দের সাথে সম উপসর্গ যুক্ত হয়ে একটি নতুন শব্দ তৈরি করছে, সেটি হচ্ছে কি, সংবাদ। আবার লক্ষ্য করো যে এই বাদ শব্দের সাথে আমি যদি আরেকটি তোমার উপসর্গ যুক্ত করি বি, এই বি উপসর্গটির সাথে এই বাদ শব্দ মিলে আরেকটি নতুন শব্দ হয়ে যাচ্ছে, সেটি হচ্ছে কি, বিবাদ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে উপসর্গ নতুন নতুন শব্দ সে তৈরি করছে। আবার এই নতুন নতুন শব্দ তৈরি করা ছাড়াও উপসর্গের আরেকটি কাজ আছে, সেই কাজটি হচ্ছে কি, সেটি হচ্ছে শব্দের অর্থ পরিবর্তন করা। অনেক সময় দেখা যায় কি যে উপসর্গ একটি উপসর্গ একটি উপসর্গ সে ভিন্ন ভিন্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে, এবং অনেক সময় সে শব্দের অর্থেরও কি করে, পরিবর্তন করে। যেমন উদাহরণ দিয়ে আমরা দেখি যে সু যোগ নজর, সুনজর। এখানে মূল শব্দটি কি, এখানে মূল শব্দটি হচ্ছে নজর, হ্যাঁ, অর্থাৎ দৃষ্টি দেওয়া। নজর মানে কি, দৃষ্টি দেওয়া। এখন এই নজর শব্দটির সাথে যখনই এই সু উপসর্গটি যুক্ত হলো তখন এখানে কিন্তু কি হয়েছে, একটি এখানে অর্থের কি ঘটেছে, সংকোচন ঘটেছে। অর্থাৎ সুনজর মানে সুদৃষ্টিতে থাকা, এখানে অর্থের কি হয়েছে, সংকোচন হয়েছে। আবার আমরা দেখি যে আরেকটি শব্দ আমরা যদি এখানে দেখি যে সম যোগ পূর্ণ, এই সম যোগ পূর্ণ শব্দ, পূর্ণের সাথে সম উপসর্গটি মিলে একটি শব্দ তৈরি হয়েছে সম্পূর্ণ। তো এই সম্পূর্ণ শব্দটি এখানে কিন্তু কি হয়েছে, এখানে অর্থের সম্প্রসারণ ঘটেছে। সুনজর শব্দটিতে হয়েছে অর্থের সংকোচন, অন্যদিকে এই সম্পূর্ণ শব্দটিতে হয়েছে কি, অর্থের সম্প্রসারণ। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, দেখো গড় যোগ হাজির, এই দুটো মিলে হয়ে যাচ্ছে কি, গড় হাজির। গড় হাজির শব্দটির অর্থ হচ্ছে আসলে অনুপস্থিত, অর্থাৎ হাজির, হাজির মানে উপস্থিত। তো তার সাথে যখনই এই গড় উপসর্গটি আসলো তখন এই দুটো মিলে যে শব্দটি তৈরি হলো সেটি কিন্তু এই হাজিরের বিপরীত অর্থ প্রকাশ করছে, গড় হাজির অর্থাৎ অনুপস্থিত।
তাহলে এই হলো আমার উপসর্গের কাজ। তাহলে উপসর্গের কয়টি কাজ আমরা পেয়েছি? উপসর্গের আমরা দুটো কাজ পেয়েছি। একটি হচ্ছে যে উপসর্গের একটি প্রধানতম কাজ হচ্ছে শব্দের অর্থ পরিবর্তন করা, আর আরেকটি কাজ হচ্ছে নতুন নতুন শব্দ তৈরি করা। তো এ পর্যায়ে আসো আমরা যে কাজটি করতে যাব সেটি হচ্ছে যে আমরা জানি, এর আগে আমি বলেছি যে বাংলা ভাষায় প্রায় 50টিরও বেশি উপসর্গ রয়েছে। তো সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু উপসর্গ আমরা প্রথমে লিখব বোর্ডে, এবং সেগুলোর যে অর্থ, দোতনা, সাধিত শব্দ, এগুলোকে আমরা বিশ্লেষণ করে দেখাবো। আচ্ছা, তো প্রথমে আমি একটি ছক এখানে করে নিচ্ছি। তো সেই ছকে প্রথমে আমরা কি লিখব? প্রথমে আমরা লিখব উপসর্গের যে নামগুলো আছে সেগুলো আমরা লিখব উপসর্গ, এবং এরপরে আমরা শব্দ গঠন করব। শব্দ গঠন করার পরে আমরা সাধিত যে শব্দটি, সেই সাধিত শব্দটি আমরা লিখব। এরপরে আমরা লিখব এর যে দোতনা, অর্থাৎ কি অর্থ এখানে প্রকাশ পাচ্ছে। দোতনা মানে হচ্ছে কি, যে কি অর্থ প্রকাশ পাচ্ছে, এই যে সাধিত যে শব্দটি, সেই শব্দটি কি অর্থ প্রকাশ করছে, সেটি হচ্ছে দোতনা। তো প্রথমেই আমরা একটি উপসর্গ নিয়ে আসি, সেটি হচ্ছে একটি উপসর্গ, খুবই একটি গুরুত্বপূর্ণ উপসর্গ এবং খুবই প্রচলিত একটি উপসর্গ। তো সেই উপসর্গের সাথে আমি দুটো শব্দ আমি এখানে তোমাকে করে দেখাচ্ছি। যোগ কাজ। কাজ শব্দে যে দোতনা, সেটি হচ্ছে আসলে কি, অনুচিত, অর্থাৎ যেটি আমার করা উচিত নয়, অকাজ। এবং আবার এই উপসর্গের সাথে আমি যদি বোধ শব্দটিকে আমি জুড়ে দেই, তাহলে যে সাধিত শব্দটি হয় সেটি হচ্ছে কি, অবোধ। এবং সেই অবোধ শব্দটির দোতনা হচ্ছে কি, অল্প, অর্থাৎ এবং এই অতিকায় শব্দের যে দোতনা সেটি হচ্ছে কি, বৃহৎ। অতিকায় হাতি, অর্থাৎ বৃহৎ হাতি। আচ্ছা, এরপরে লক্ষ্য করো, আমি আরও একটি শব্দ দেখাচ্ছি, যে অতি যোগ আচার। অতি যোগ আচার, এটা আমার হয়ে যাচ্ছে অত্যাচার। অতি যোগ আচার এর সাধিত শব্দ কি, অত্যাচার। আর সেই অত্যাচার, এটা দোতনা হচ্ছে কি, যে অতিরিক্ত। অতিরিক্ত, লক্ষ্য করো তোমরা, আচার মানে কি, নিয়ম কানুন। হ্যাঁ, তো সেই আচারটা যদি অতি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তখনই সেটা আমাদের উপর কি হয়ে যায়, অত্যাচার হয়ে যায়, অর্থাৎ এটা অতিরিক্ত। এরপরে আসি আমরা আরও একটি উপসর্গ, যেটা হচ্ছে অধি। তো সেই অধি উপসর্গের সাথে যদি আমি কার শব্দ বসাই, তখন সেটা হয়ে যায় কি, অধিকার। তো সেই অধিকার শব্দের দোতনা হচ্ছে কর্তৃত্ব। আবার আমি যদি অধির সাথে যদি আমি বাসি যোগ করি, যেমন অধি যোগ বাসি, তখন সেটা আবার হয়ে যাচ্ছে অধিবাসী। অধিবাসী, তো অধিবাসী মানে কি, অর্থাৎ অধিবাসী, এটার যে দোতনা সেটা হচ্ছে মধ্যে। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু উপসর্গ দিয়ে আমরা কিছু সাধিত শব্দ গঠন করব এবং সেগুলোর দোতনাগুলো আমরা দেখিয়ে দিব। লক্ষ্য করো, আমরা আরও একটি উপসর্গ নিয়ে আসছি, সেটি হচ্ছে অনা। হ্যাঁ, এটিও একটি প্রচলিত উপসর্গ, অনা। সেই অনার সাথে যখন আমি সৃষ্টি ব্যবহার করি, অনা সৃষ্টি, তখন এটা সাধিত শব্দ হয়ে যাচ্ছে কি, অনাসৃষ্টি। তো সেই অনাসৃষ্টির অর্থ হচ্ছে, অর্থাৎ দোতনা হচ্ছে বাজে। হ্যাঁ, অনাসৃষ্টি, বাজে। আবার সেই অনার সাথে যদি আমি বৃষ্টি শব্দটিকে যোগ করে দেই, তখন সেটি হয়ে যাচ্ছে অনাবৃষ্টি। অনাবৃষ্টি। আর সেই অনাবৃষ্টির মানে হচ্ছে কি, যে অভাব অর্থে, অর্থাৎ বৃষ্টির অভাব,
সেটি হচ্ছে কি অনাবৃষ্টি। এরপরে আসি আমরা আরেকটি উপসর্গ অনু। তো সেই অনু শব্দটির সাথে আমি যদি গমন শব্দটিকে আমি যুক্ত করে দেই তখন সেটি সাধিত শব্দ হয়ে যাচ্ছে কি অনুগমন। অনুগমন। তো সেই অনুগমন শব্দের যে দোতনা সেটি হচ্ছে কি পিছনে। আমি তার অনুগমন করলাম মানে কি আমি তার পেছন পেছন চললাম, হ্যাঁ আমি তার পেছনে চললাম। এরপরে দেখো অনুর সাথে যদি আমি আবার আরও একটি শব্দ রূপ নামক একটি শব্দকে আমি জুড়ে দিই তাহলে কি হয় অনুযোগ রূপ, তখন সেটি সাধিত শব্দ হয়ে যাচ্ছে কি অনুরূপ। অনুরূপ। আর সেই অনুরূপ শব্দের যে দোতনা সেটি হচ্ছে কি অনুরূপ মানে কি তুল্য, অর্থাৎ এই জিনিসটা ওই জিনিসটার অনুরূপ, অর্থাৎ এরকম, অর্থাৎ এটার সাথে আমি তুলনা করলাম। এরপরে দেখো আমি আরেকটি উপসর্গ আছে আমার কাছে, সেটা হচ্ছে অপ নামে একটি উপসর্গ আমরা ব্যবহার করি। তো সেই অপ উপসর্গটির সাথে আমি যদি কর্ম শব্দটিকে আমি যুক্ত করে দিই তখন সেটি হয়ে যাচ্ছে কি অপকর্ম। আর এই অপকর্ম শব্দটির দোতনা হচ্ছে মন্দ। আবার এই অপর সাথে যদি আমি সংস্কৃতি শব্দটিকে আমি যোগ করে দেই তখন তার সাধিত শব্দ হয়ে যাচ্ছে কি অপসংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি যখন অপ হয়ে যায় অর্থাৎ বিকৃত হয়ে যায় তাহলে এটার দোতনাটা কি অপসংস্কৃতি মানে কি যে বিকৃত যে সংস্কৃতি সেটি হচ্ছে আসলে অপসংস্কৃতি। তাহলে এই সংস্কৃতির সঙ্গে যখনই আমি উপসর্গটি দিয়ে আমি সাধিত শব্দ পাই তখন সেটির যে দোতনা সেটি হয়ে যায় বিকৃত। এরপরে আমরা আরও কিছু উপসর্গ দিয়ে আমরা শব্দ তৈরি করব। আমি বোর্ডটি মুছে দিচ্ছি। এরপরে আমরা আরও একটি উপসর্গ পাচ্ছি সেটি হচ্ছে কি অব। তো সেই অবর সাথে যদি আমি দান শব্দটিকে জুড়ে দিই তখন সেটি হয়ে যায় কি অবদান। অবদান। এবং সেই অবদান শব্দের যে দোতনা সেটি হচ্ছে বিশেষ। এরপর দেখো আবার এই অবর সাথে যদি আমি গুণ্ঠন শব্দটিকে জুড়ে দেই তখন সেটি হয়ে যাচ্ছে অবগুণ্ঠন। অবগুণ্ঠন অর্থাৎ সম্যক। এটি দোতনা হচ্ছে কি সম্যক। এরপরে দেখো দুঃখিত এটা সম্যক হবে না, অবগুণ্ঠন মানে হচ্ছে অল্প। লক্ষ্য করো আমি যখন গুণ্ঠনের সাথে যখন আমি উপসর্গটি আমি যুক্ত করলাম তখন যে সাধিত শব্দটি পাচ্ছি সেটি হচ্ছে অবগুণ্ঠন এবং এটার যে দোতনা বা যে অর্থটা প্রকাশ করছে সেটা হচ্ছে অল্প, অর্থাৎ আমার যে গুণ্ঠনটা যে ঘুমটাটা সেটা পুরোপুরি না, সামান্য পরিমাণে, এটি হচ্ছে অবগুণ্ঠন। এরপরে আমরা আরও একটি শব্দ পাচ্ছি সেটা হচ্ছে কি অভি। এই অভি শব্দটির সাথে যদি আমি বর্গীয় কে আমি যুক্ত করে দিই তখন সেটি হয়ে যায় অভিজ্ঞ। এবং এই অভিজ্ঞ মানেই হচ্ছে কি এর দোতনা হচ্ছে সম্যক। এবং অভির সাথে যখনই আমি জাত শব্দটিকে যুক্ত করি তখন সেটি হয়ে যাচ্ছে অভিজাত। এবং সেই অভিজাত শব্দটির যে অর্থটি প্রকাশ করছে সেটি হচ্ছে কি উত্তম, অর্থাৎ সেই জাতটা কীরকম উত্তম। এরপরে দেখো আমি আরও একটি উপসর্গ আমরা পাচ্ছি সেটি হচ্ছে কি তোমার আ নামে আরেকটি উপসর্গ আমরা পাচ্ছি সেটি হচ্ছে পাই আমরা সেই আর সাথে যখনই আমি রক্ত শব্দটিকে আমি জোরে দিই তখন সেটি হয়ে যায় আরক্ত। আরক্ত। তো সেই আরক্ত শব্দটির যে দোতনা সেটি হচ্ছে কি ঈষৎ।
ঈষৎ মানে হচ্ছে আসলে অর্থ হচ্ছে সামান্য, অর্থাৎ রক্তবর্ণ, এটা যদি যখন আমরা সামান্য পরিমাণে যখন সেটাকে আমরা প্রকাশ করি তখন সেটাকে আমরা বলি আরক্ত। এরপরে আমরা দেখি যে আয়ের সাথে যদি আমরা খাম্বা শব্দটিকে জুড়ে দিই তখন সেটি হয়ে যায় আখাম্বা। এবং এই আখাম্বার যে দোতনা সেটি হচ্ছে সদৃশ। এরপরে আমরা আরও কিছু শব্দ গঠন করব। আমাদের আরও একটি উপসর্গ আছে এরকম, লক্ষ্য করো, উৎ নামে একটি উপসর্গ আছে এবং সেই উৎ উপসর্গের সাথে আমি যদি ক্ষেপণ শব্দটিকে আমি যুক্ত করি তখন সে যে সাধিত শব্দটি হয় সেটি হচ্ছে কি উৎক্ষেপণ। এবং সেই উৎক্ষেপণ শব্দটির দোতনা হচ্ছে ঊর্ধ্বে। ঊর্ধ্বে অর্থাৎ আমরা যদি কোনো কিছুকে উৎক্ষেপণ করি তার মানে কি আমি উপরে পাঠিয়ে দিই, সেটি হচ্ছে উৎক্ষেপণ। এরপরে লক্ষ্য করো, আমি যদি উৎ উপসর্গের সাথে আমি যদি বাস্ত শব্দটিকে আমি যুক্ত করি তাহলে যেটি হয় যে সাধিত যে শব্দটি পাই সেটি হচ্ছে উদ্বাস্তু। উদ্বাস্তু, তো সেই উদ্বাস্তু শব্দটির মানে হচ্ছে কি পরিত্যক্ত। উদ্বাস্তু মানে দোতনাটা হচ্ছে কি যে পরিত্যক্ত। এরপর লক্ষ্য করো, আমরা আরও একটি উপসর্গ পাই উপ। তো এই উপর সাথে যদি আমি কুল শব্দটিকে আমি যুক্ত করি তাহলে যে সাধিত শব্দ আমি পাই সেটি হচ্ছে কি উপকূল। এবং সেই উপকূল মানে হচ্ছে সমীপে বা নিকট, এই হচ্ছে তার দোতনা। আবার এই উপর সাথে যদি আমি ভোগ শব্দটিকে জুড়ে দেই তখন সেটি হয়ে যায় উপভোগ। এবং এই উপভোগ মানে হচ্ছে কি সম্যক, মানে ভোগের সমান, যেটাকে আমরা বলি উপভোগ, সম্যক। এরপরে আসি আমরা কদ নামে আরেকটি উপসর্গ আছে। তো এই কদ উপসর্গে যদি আমি কদ উপসর্গটি যদি বেলের সাথে যদি আমি যুক্ত করি, লক্ষ্য করো বেল একটি সুস্বাদু ফল, তো সেই বেলের সাথে যদি আমি, এবং এটি একটি কী ধরনের ফল, এটি মিষ্টি ফল, হ্যাঁ বেল, তো সেই বেলের সাথে যখন আমার কদ উপসর্গটি যুক্ত হয় তখন সেটি হয়ে যায় কি কদবেল। এবং এই কদবেল এটা যে অর্থটি প্রকাশ করছে, অর্থাৎ যে দোতনাটা সে তৈরি করছে সেটির হচ্ছে গৌণ অর্থে, অর্থাৎ কদবেলটা ঠিক বেলের যে কি বলে গুণাগুণ বলো বা কি মানে ওই স্বাদ বলো তার থেকে কিছুটা গৌণ, মানে কিছুটা সে কম। এরপরে আমরা আরেকটি শব্দ পাই কু, একটি উপসর্গ আমরা পাই। সেই কু উপসর্গের সাথে যদি আমি কাজ শব্দটিকে আমি জুড়ে দেই তখন সেটি হয়ে যায় কি কুকাজ। আর এই কুকাজ শব্দটির যে দোতনা সেটি হচ্ছে নিন্দনীয়। নিন্দনীয়। আবার এই কু উপসর্গের সাথে যদি পথ শব্দটিকে আমি জুড়ে দেই তখন সেটি হয়ে যায় কুপথ। আর সেই কুপথ শব্দের যে দোতনা সেটি হচ্ছে কি অসৎ। অসৎ। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সময় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের শ্রেণী কার্যক্রম আমাদের শেষ করতে হয়। তোমরা জানো যে আমাদের সময়সীমা নির্দিষ্ট করে দেয়া। তো এই স্বল্প পরিসর সময়ের মধ্যে আসলে আমি তোমাদের সাথে সবগুলো উপসর্গ আমি তোমাদেরকে পড়িয়ে শেষ করতে পারিনি। তো এর পরবর্তী সময়ে যদি আমার সাথে তোমাদের আবারও দেখা হয়, আমি যদি তোমাদের সাথে ক্লাস করার সুযোগ পাই, আমি পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে বাকি যে উপসর্গগুলো আছে সেগুলোর বিস্তারিত আমি আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সবার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।